জামাতের এই যে আন্তর্জাতিক রাজনীতি, এখন আপনি যখন চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, তাহলে চীন যাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে, আপনাকে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হচ্ছে বা হবে। আমরা দেখলাম যে জামাত এটাকে নিজেদের সমাবেশ না করে 11 দলের সমাবেশ করেছে। কারণ রংপুর নিয়ে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, এই রংপুরের মানুষের বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত রংপুরকে অন্য কোন বিদেশি দাবেদার রংপুরকে দখল করার সাহসও করতে পারবে না। এই 11 দলের ভেতর যারা আছে তারা সবাই হচ্ছে জুলাই অভ্যুত্থানের শরীক। বিরোধী দলের শক্তিটা ভারত দেখুক, জামাতের শক্তি, 11 দলের শক্তি ভারত দেখুক। ইভেন আমরা দেখলাম যে মালয়েশিয়া এবং চীন সফরের পর সরকারের পুরো চিত্রটাই যেন অনেকখানি পাল্টে গেছে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী গণসংযোগ করেছেন, গণবান্ধব কর্মসূচি গ্রহণ করছেন। কর্নেল অলি এই 11 দলের একজন শরিক। তিনি স্পষ্ট বললেন, যদি রংপুরের দিকে নজর দেয় ভারত, বাংলাদেশ ভারতের ক্যালকাটাকে দখল করে নেবে। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এখন দাসীদের রাজত্ব নাই বাংলাদেশে। এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। রাজনৈতিক দলগুলো 11 দল একটা বার্তা দিচ্ছে, সেটি হচ্ছে যে জনগণ আমাদের সঙ্গে আছে, যদি আপনারা বেইমানি করেন তাহলে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। জামাত আমির এটাকে বলেছেন, এক চুল ছাড় দেওয়া হবে না। বিশ্ব রাজনীতিতে যুদ্ধ পরিস্থিতি মনে হচ্ছে না আর থামছে, কারণ ইরানের এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধটা চলছিল, আমরা যেটাকে দেখলাম থেমে গেছে, একটা চুক্তি হলো, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, সেখানে আবার দেখলাম নতুন করে হামলা হয়েছে, আবার দেখছি পাল্টাপাল্টি হামলা চলছে। কিছু আগেও মধ্যপ্রাচ্যের 5টি দেশে ইরান আবার নতুন করে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ব্যাপারটা এরকম যে তারাও বিশ্ববাসীকে নিয়ে এখন মজা করছে। একদিকে চুক্তি নিয়ে বেশ মানে জমকালো আয়োজন চলছে, আবার আরেকদিকে হামলাও চলছে। এর প্রধান কারণ ইসরায়েল। ইসরায়েল আসলে কারো কথাই শুনছে না, শোনার প্রয়োজনও মনে করছে না। বিশ্বের বুকে এই মুহূর্তে এত বড় সন্ত্রাসী রাষ্ট্র আর কেউ নেই। ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্রের মতো ব্যবহার করছে, আর তাকে সামাল দিতে গিয়ে বাকিরা সবাই হিমশিম খাচ্ছে। যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চুক্তি হলো, তখন আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে এখন বিশ্ব পরিস্থিতি কিছুটা ঠান্ডা হবে, বিশ্বের মানুষ আবার সুন্দর একটা জীবন উপহার পাবে। কারণ এক হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর সারা বিশ্বে এটার যে প্রভাব পড়েছে, জনজীবনের যে প্রভাব পড়েছে, কুপ্রভাব পড়েছে, সেটা বলার মতো নয়। এখন আবার নতুন করে তারা যেটা করেছে সেটা আরো কয়েক ধাপ পিছিয়ে দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের আগের এক পর্বে বলেছিলাম এটা আসলে হবারই ছিল। কেন হওয়ার ছিল? বিশ্ব রাজনীতিতে তেল নিয়ে এখন একটা বড় ধরনের রাজনীতি হচ্ছে। কিছু কথা আছে মানুষ শুনতে অভ্যস্ত নয়, প্রথম যখন শোনে তখন তারা নাক ছিটকায়। যে কারণে আমি এই বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলা বন্ধই করে দিয়েছিলাম। তারপর আজকে আরেকটু সামান্য বলবো, সেটা হচ্ছে যে সেই আগের কথার পুনরাবৃত্তি। তেলের যে রাজনীতিটা চলছে, নাম্বার 1 তেলের রাজনীতি হচ্ছে পেট্রো ডলারের রাজনীতি, যেটা মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করে। মধ্যপ্রাচ্যের সঙ্গে আমেরিকার যে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিটা আর নবায়ন করা হচ্ছে না। তো সেই নবায়ন না করার ফলে যুক্তরাষ্ট্রকে তাদের যে ঘাটতি, ডলার ঘাটতি শুরু হয়েছিল, ডলারের মান অবনতির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটা ধামাচাপা দিতে গিয়ে, সামাল দিতে গিয়ে তাদেরকে ভিন্ন একটা ব্যবস্থা নিতে হয়েছে। কি ব্যবস্থা সেটি আমরা অনেক আগের একটা পর্বে বলেছি, এটা পুনরাবৃত্তি করছি না। এবং আমরা দেখলাম যে ইরানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের উপর এক ধরনের আগ্রাসন শুরু হলো। প্রথমে মার্কিন সেনা ঘাঁটিতে, তারপর আরব রাষ্ট্রের বিভিন্ন স্থাপনায়, তেল শোধনাগারে, পানি শোধনাগারে পর্যন্ত হামলা হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে কয়েক লক্ষ কর্মজীবী প্রবাসীকে
বাংলাদেশে ফেরত চলে আসতে হয়েছে। যারা ফেরত আসছেন তাদের জীবনে মানে জীবনটা এতটাই দুর্বিষহ হয়ে উঠেছে, এরকম কয়েকজনের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা কাউকেই এখন আর পছন্দ করছেন না। তারা আমেরিকাকেও পছন্দ করছে না, তারা ইরানের হামলাকেও পছন্দ করছে না, তারা সৌদি সরকারকেও পছন্দ করছে না, কারণ তাদের রিজিক কেড়ে নেওয়া হয়েছে এক রীতিমতো। হাসপাতালে আমার সঙ্গে একজনের দেখা হয়েছে, সে লিটারালি কাঁদতে কাঁদতেই বলেছে যে ভাই এই বিপদে পড়েছি, পাঠিয়ে দেওয়া হয়েছে, আর যেতে পারছি না, যেতে পারবো কিনা সেটাও জানি না। এদিকে খালি হাত, তার উপর আবার স্ত্রী অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে আছে, প্রায় মাস খানেক যাবৎ সে আটকা। প্রতিদিন তাকে 10-12 হাজার টাকা করে খরচ করতে হচ্ছে হাসপাতালের পেছনে। তো এইরকম অসংখ্য মানুষ কিন্তু বিপদে পড়েছে, এই যুদ্ধের সময় বিপদে পড়ে। কিন্তু যুদ্ধ দিয়ে এই বড় রাষ্ট্রগুলো, যুদ্ধবাজ রাষ্ট্রগুলো তাদের অর্থনীতিকে চাঙ্গা করে, আর আমাদের মতো কিছু রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস হয়, মানুষ ধ্বংস হয়। অথচ আমরাই এই যুদ্ধগুলোর কারো পক্ষে যাই, কারো বিপক্ষে যাই, অথচ কোনো পক্ষেই আমাদের জন্য কোনো সেফটি নেট নেই, আমাদেরকে বাঁচাবার মতো কারো কোনো পরিকল্পনাই নেই। ব্যাপারটা এরকম, নিজে বাঁচি না তোরে কি বাঁচাবো, ভালো থাকলে আসিস। যাই হোক, সেই হামলা ইসরায়েলকে রোখা যাবে না, এবং এই হামলার পিছনে যেহেতু তেল দায়ী আছে, মানে তেলের একটা ব্যাপার আছে, এবং এই তেলের বিকল্প জ্বালানি কিন্তু বাজারে আসছে। সেই তেলের বিকল্প জ্বালানিকে বাজারজাত করার জন্য তেল মানুষের কাছ থেকে আরো দুষ্প্রাপ্য করা হবে। এই যে মেকানিজম, সেটি নিয়েও এখন আর কথা বলতে চাই না, কারণ মানুষ এগুলো শুনতে অভ্যস্ত নয়, যেহেতু এর আগে শোনেনি। এখন শুনলে তাদের কাছে খুব মানে প্রতিক্রিয়াশীল একটা আচরণ মনে হবে তাদের। তারা আমার সাথে প্রতিক্রিয়াশীল আচরণ করতে পারেন বলে আমি এই জিনিসটা এড়িয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে আসি। বাংলাদেশের রাজনীতিতে জামাত আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমশ ভালো করছে। আমরা দেখলাম যে 11 দলীয় জোটের প্রার্থীদের নিয়ে, সাথে নিয়ে 11 দলীয় জোটের নির্বাচিত বা অনির্বাচিত বা 11 দলের লোক যারা আছেন, সংসদ সদস্য, অসংসদ সদস্য প্রার্থী বা নেতা লিডার যারা আছেন, এরকম নেতৃত্বকে মোটামুটি একটা নেতৃত্ব ইরান সফরে গেছেন। ইরানের এই যে বিশাল আয়োজনটা ছিল, এটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। কেন নাড়িয়ে দিয়েছে? কারণ হচ্ছে যে আমরা জানি যে এখানে প্রায় 90টি দেশের মতো অংশ নিয়েছে। 40টি মুসলিম দেশের প্রধান বা অপ্রধান হোক, নেতৃত্ব পর্যায়ের লোকের এখানে অংশ নিয়েছে। অর্থাৎ পুরো বিশ্ব এক প্রকার, বা বিশ্বের একটা বড় অংশ এক প্রকার ইরানকে সমর্থন জানিয়েছে। এইরকম একটা চিত্র এই খামেনির জানাজার মধ্য দিয়ে ইরান ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। এটাতে তার অনেকগুলো বিশেষ বিশেষ অর্জন তাদের ছিল। এক নম্বর হচ্ছে তাদের পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা, ইরানের মানুষকে ঐক্যবদ্ধ করা, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ইরানের প্রতি সহানুভূতিশীল করা, ঐক্যবদ্ধভাবে একটা মেসেজ দেওয়া। এই যে বিশাল 6 দিনের একটা আয়োজন ছিল, এই আয়োজনের মধ্য দিয়ে তাদের পুরো অর্থনীতিকে তারা চাঙ্গা করে ফেলেছে। মানুষ আসা যাওয়া, যাতায়াত ব্যবস্থা থেকে তাদের যে খরচ করা, ইভেন তারা হোটেলগুলোর অর্ধেক খরচ কমিয়ে দিয়েছে। এই যে হোটেলগুলো এতদিন বন্ধ ছিল, যুদ্ধের কারণে যে সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল, স্ট্যাক হয়ে গিয়েছিল, সেই অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু আবার চাঙ্গা হয়ে গেছে এই 6 দিনের মধ্যে। 6 দিনের আয়োজনকে করতে গিয়ে মাসব্যাপী তারা যে পরিকল্পনা, বা 15 দিন ব্যাপী তারা যে পক্ষকাল ব্যাপী যে পরিকল্পনা নিয়েছিল, প্রস্তুতি নিয়েছিল, মোটামুটি ইরানের অর্থনীতি কিন্তু আবার সচল হয়ে উঠেছে। তো এই যে জিনিসগুলো তারা অর্জন করেছে, মোট কথা হচ্ছে যে তারা তাদের ক্ষতি অনেকটাই আবার পুষিয়ে উঠতে পেরেছে। সেই ইরানের সঙ্গে জামাতের রাজনীতি, জামাতের কূটনৈতিক তৎপরতা, বাংলাদেশের কূটনীতি মোটামুটি অনেকখানি অ্যাডভান্স হয়ে গেছে, এবং এটা অ্যাডভান্স হওয়ারই কথা ছিল। কারণ বাংলাদেশ, আমরা দেখছি যে ক্রমাগত ভারতের পেট থেকে বের হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাঁতার কাটতে শুরু করেছে। আমরা দেখলাম ভারত একই সাথে আমেরিকাকে ম্যানেজ করে রাজনীতি করছে, বাংলাদেশ একই সাথে আমেরিকাকেও ম্যানেজ করছে। আমরা দেখলাম বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ভালো হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সবচেয়ে লক্ষণীয় যেটা, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গেও সম্পর্কটা ভালো হচ্ছে।
বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্কটাও ভালো হচ্ছে। মাঝখানে একটা খবর দিয়ে রাখি, সম্প্রতি একটা খবর দেখলাম যে তুরস্কের ড্রোন বানানোর কারখানা তুরস্কের অর্থায়নে বা তুরস্কের সহযোগিতায় বাংলাদেশের বগুড়াতে একটা ড্রোন কারখানা হবে। এই যে সামরিক যে চুক্তিগুলো বা সামরিক অস্ত্র কারখানা, সামরিক অস্ত্র তৈরি, অস্ত্র বিনিময়, যুদ্ধাস্ত্র বিনিময়, এই যে চুক্তিগুলো তত্ত্বাবধায়ক বা ইন্টারিম সরকারের আমলে বা ইউনূসের আমলে হয়েছিল, ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু বাংলাদেশ সেদিকে এগোচ্ছে। এর দ্বারা এটা প্রমাণ হয় যে চুক্তিগুলো ভারত আটকানোর জন্য জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেয়নি, তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় আনার চেষ্টা করেছে এবং এনেছে, এবং মুচলেকা দিয়ে এনেছে, ভারত সেই জায়গায় সফল হতে পারছে না। তার কয়েকটি লক্ষণ আমরা দেখলাম যে ভারত এই জায়গাগুলো থেকে পিছু হতে বাধ্য হয়েছে। তো জামাতের এই যে আন্তর্জাতিক রাজনীতি, এখন আপনি যখন চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, তাহলে চীন যাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে আপনাকে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হচ্ছে বা হবে। যেমন আমরা দেখেছি রাশিয়ার সঙ্গে বাংলাদেশের তেমন কোনো কূটনৈতিক যোগাযোগ বাংলাদেশের নেই, না মানে থাকলেও কোনো লাভ নেই, না থাকলেও তেমন কিছু আসে যায় না, কারণ রাশিয়া বাংলাদেশে সরাসরি কোনো ধরনের রাজনৈতিক বা অর্থনৈতিক খুব একটা প্রভাব ফেলে না। কিন্তু যখন ভারতের সঙ্গে হাসিনা সরকারের খুব ভালো দহরম মহরম, তখন ভারতের হয়ে মানে ভারতের কথায় রাশিয়ার সঙ্গে তারা একটা 8,000 কোটি টাকার একটা অস্ত্র কেনা বেচার চুক্তি করলেন। সে অস্ত্র আসলো কি আসলো না, টাকাটা গেল। তো এই ধরনের কিছু ঘটে কারণ ভারতের সাথে রাশিয়ার একটা সম্পর্ক আছে। একইভাবে ভারতের সঙ্গে যাদের সম্পর্ক ভালো তাদের সঙ্গে বাংলাদেশকে তখন সুসম্পর্ক বজায় রাখতে হয়েছে, বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন লেনদেন করতে হয়েছে। এখন যখন মোটামুটি চীনের সঙ্গে, যদিও আমরা প্রাথমিক অবস্থায় দেখেছি যে না, চীনের সঙ্গে বাংলাদেশের সরকারিভাবে সেভাবে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, কিন্তু আমরা দেখলাম যে সরকারের একটা পার্ট, বড় অংশ, বিশেষ করে জাতীয় সংসদের এখন প্রধান বিরোধী দলের সঙ্গে চীনের যখন একটা ভালো সম্পর্ক প্রকাশ হয়ে গেছে এবং সরকার এটাকে সমর্থন জানাচ্ছে, তো তখন থেকে আমরা দেখলাম যে এই চীনের সঙ্গে যাদের ভালো সম্পর্ক, যেমন পাকিস্তানের সঙ্গে চীনের একটা ভালো সম্পর্ক চলছে, তো সেই পাকিস্তানের সঙ্গেও কিন্তু বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে ক্রমাগত। চীনের সঙ্গে ইরানের সম্পর্কটাও অনেক ভালো, এবং এই তেলের রাজনীতিটা আসলে ইরান এবং চীনের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। তাদের একটা বড় পরিকল্পনা আছে, সেটি আমি আজকে কোনো এই বিষয়ে কথা বলবো না। তো এইভাবে করে আমরা দেখছি যে জামাত আন্তর্জাতিক রাজনীতিতে একজন পারফর্মার হয়ে উঠছে। দেশের রাজনীতিতে আবার জামাত কি করছে দেখেন, জামাত এই বর্ষার মধ্যে শুরু করেছে বিভাগীয় সমাবেশ, এবং সেটা এই জুলাই মাসকে কেন্দ্র করে। এই বিভাগীয় সমাবেশগুলোতে বৃষ্টি বাদলা দিনে মানুষ যখন মানে কাজেই বের হতে পারছে না, মানুষ ঘর থেকে বের হতে পারে না, কিন্তু সেখানেও মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সমাবেশে অংশ নিচ্ছে। সমাবেশটা হচ্ছে 11 দলের ব্যানারে। জামাত চাইলে একাও করতে পারত, হয়তো প্রায় সেম মানুষই অংশ নিত, কিন্তু আমরা দেখলাম যে জামাত এটাকে নিজেদের সমাবেশ না করে 11 দলের সমাবেশ করেছে। কারণ এই 11 দলের ভেতর যারা আছে তারা সবাই হচ্ছে জুলাই অভ্যুত্থানের শরিক। জামাত বারবারই জুলাইতে অংশগ্রহণকারীদের, জুলাই যোদ্ধাদের, জুলাই আহতদের, অর্থাৎ জুলাইয়ের যে অভ্যুত্থান সেটাকে বারবারই রিকগনাইজ করার চেষ্টা করছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদের জন্য তাদের ধনভাণ্ডার খুলে দেওয়া, তাদেরকে কোলে রাখা, তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে মাথার তাজ বানিয়ে রাখা, এই কাজগুলো জামাত করছে। এর প্রধান কারণ হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদী শাসনের মূলোৎপাটন হয়েছে। অনেকেই বলতে পারেন ফ্যাসিবাদ তো এখনো আছে। ফ্যাসিবাদ এখনো আছে, এগুলো আমরা একটু অতিকথন, কিন্তু ফ্যাসিবাদের অনেক লক্ষণ রয়ে গেছে, কারণ ফ্যাসিবাদ এত দ্রুত নির্মূল করা যায় না। শেকড়টা গেড়ে আছে, সেই শেকড় এখনো উপড়ে ফেলা যায়নি। সেই শেকড় উপড়ে ফেলতে হলে আপনাকে হয় ফ্যাসিবাদ হয়ে উঠতে হবে, আর না হয় গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনি এটা উপড়ে ফেলতে চান তাহলে আপনাকে একটু সময় নিতে হবে। তো কোনটা হওয়া উচিত? দানবীয় মানে দানবকে বধ করার জন্য আপনিও দানব হবেন, নাকি আপনি মানুষ থেকেই ধীরে ধীরে দানবকে উপড়ে ফেলবেন, সেটা এখন আপনার সিদ্ধান্তের ব্যাপার। আমার ধারণা
এই সরকার এবং জামাত সেই দানবকে রুখতে গিয়ে নতুন কোনো দানবীয় পন্থায় যাচ্ছে না, বরং তারা সহনশীল এবং গণতান্ত্রিক পন্থায় ধীরে ধীরে এই ফ্যাসিবাদকে উপড়ে ফেলার চেষ্টা করছে, যে কারণে আমরা এখন নানাভাবে ফ্যাসিবাদের একটা লক্ষণ দেখতে পাই এবং ভাবি যে ফ্যাসিবাদ তো রয়ে গেছে। কিন্তু ফ্যাসিবাদের যে মূল রুট সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। ফ্যাসিবাদের মূল রুট হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া যা বলতো বাংলাদেশ তাই করতো, ইন্ডিয়া যা বলতো হাসিনা সরকার তাই করতো। কাকে ফাঁসি দিতে হবে সে তালিকা তারা করে দিত, কাকে মন্ত্রী দিতে হবে সেটাও তারা করে দিত। পররাষ্ট্রনীতি কি হবে, কার সাথে অস্ত্র চুক্তি হবে হবে না, পানি মানে প্রত্যেকটা জিনিস ভারত নির্ধারণ করে দিত। বাংলাদেশের পুরো রাজনীতিতে অনেকে বলে যে অমুক ভালো রাজনীতি জানতো, তমুক কোনো রাজনীতিতে কারো শেখা লাগে না, কারো করাই লাগে না, পুরোটাই মানে রিপ্লেসমেন্ট হচ্ছে। ভারত থেকে এনে বাংলাদেশে জাস্ট সে অ্যাপ্লাই করতো, এক্সিকিউটিভ দায়িত্বটা পালন করেছেন। বাংলাদেশের প্রধান নির্বাহী ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি একেবারে শুধুমাত্র ভারতের পরিকল্পনাগুলো বাংলাদেশে বসে এক্সিকিউট করেছেন, আর কিছু তাকে করতে হয় নাই। তিনি নিজের মেধা খাটায় যতটুকুই করতে গেছেন পিছলে গেছেন। যেমন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে গিয়ে তিনি পিছলে গেছেন, যতটুকু করেছেন সেইটুকু দাদাবাবুদের অনুমতি ক্রমে করেছিলেন এবং দাদাবাবুদেরকে বিশেষ সুবিধা দিবেন, যেমন পদ্মা সেতুটা করেছেন। ওই পদ্মা সেতু দিয়ে ভারতের সাথে একটা ট্রানজিট তৈরি হবে, তো এইরকম একটি পরিকল্পনা দিয়ে তারপর এটি করতে হয়েছে। তিস্তা ব্যারেজ যেটি করতে চেয়েছিল সেটি করতে পারেনি, ভারত বাধা দিয়েছে। সেই তিস্তা ব্যারেজ এখনো ভারত বাধা দিচ্ছে, কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী দৃঢ়কণ্ঠে বলেছেন যে নামেই হোক তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই যে জামাত মহাসমাবেশটা করছে, বিভাগীয় মহাসমাবেশগুলো করছে, তার প্রধান টার্গেটে কিন্তু তিস্তা ব্যারেজ বাস্তবায়ন। এখানে তিনটা মোটা দাগে তারা দাবি যাই করুক না কেন, আমরা তিনটা মোটা দাবি দেখতে পাচ্ছি। এক হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, আর দুই হচ্ছে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন, 3 নম্বরটা হচ্ছে ভারতকে জানান দেওয়া বিরোধী দলের শক্তিটা ভারত দেখুক, জামাতের শক্তি 11 দলের শক্তি ভারত দেখুক, ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ শক্তিটা ভারতকে সুস্পষ্টভাবে দেখিয়ে দেওয়াটাই হচ্ছে মূল টার্গেট। কারণটা হচ্ছে যদি দেখানো যায় যে বাংলাদেশের জনগণ বিরোধী দলের প্রতি এখনো সমর্থন করছে এবং বিরোধী দল যে দাবি করছে সে দাবির পক্ষে, সেখানে তখন ভারত চাপের মুখে পড়ে যায়। কারণ জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো রাষ্ট্রে আসলে খুব বেশি কিছু করতে পারে না। এর মধ্যে আমরা দেখলাম যে ভারতের পক্ষে এখন একটা শক্তি কাজ করছে, সেটা হচ্ছে মিডিয়া। সরকারও ভারতের পক্ষে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না। বিএনপির নেতারাও এক প্রকার চুপসে গেছে বলাই চলে। ভারতের পক্ষে তারা যে দিনরাত কথাগুলো মানে শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের মতো বলতেন, সেগুলো তারা বলতে পারছেন না। ইভেন আমরা দেখলাম যে মালয়েশিয়া এবং চীন সফরের পর সরকারের পুরো চিত্রটাই যেন অনেকখানি পাল্টে গেছে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী গণসংযোগ করেছেন, গণবান্ধব কর্মসূচি গ্রহণ করছেন। ইভেন সেই আগের মানে সে রাজনৈতিক রেটরিক বক্তব্যগুলো তার বক্তব্যে এখন আর পাওয়া যাচ্ছে না। বেশ কিছু জায়গায় সরকারি দল এবং বিরোধী দল একমতে পৌঁছেছেন এবং তাদের আচরণে মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিবাচক রাজনীতির জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং বাংলাদেশের উন্নয়নের জন্য তারা নিজেদের ঐক্যবদ্ধ অবস্থানটাকে আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরছেন। আমরা জামাতের বা এই 11 দলের সমাবেশ থেকে আরো কয়েকটি স্পষ্ট বার্তা পেয়েছি। সেটি হচ্ছে ভারত প্রায় মানে হালকাভাবে হোক আর সিরিয়াসলি হোক, তাদের মনের দুর্বসিন্ধি থেকেই হোক, তারা বলে ফেলে যে যেমন ধরেন রংপুর তারা দখল করে নেবে, বাংলাদেশকে এক করে ফেলবে, মানে নানা মাত্রায় এই জিনিসগুলো চাওর করে। এবার আমরা দেখলাম যে কর্নেল অলি এই 11 দলের একজন শরিক, তিনি স্পষ্ট বললেন যদি রংপুরের দিকে নজর দেয় ভারত, বাংলাদেশ ভারতের ক্যালকাটাকে দখল করে নেবে। রংপুরে যদি চোখ দেন তাহলে কলকাতা আমাদের হবে। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। এবং এটা বাংলাদেশের জন্য অসম্ভব কিছু নয়। অসম্ভব নয় এই কারণে, কারণ ভারতের অংশ হিসেবে কলকাতা বেমানান।
বাংলাদেশের ভাষা, কলকাতার ভাষা, সংস্কৃতি, মানুষজনের চেহারা, মানে ভৌগোলিকভাবে, ভাষাগতভাবে কলকাতার সাথে বাংলাদেশ যায়, ইন্ডিয়ার সাথে যায় না। দুই বাংলাকে এক ভাগ করে, মানুষকেই যেন দুইটা ভাগ করে ফেলা হয়েছে। তো সেই কলকাতাকে বাংলাদেশ চেয়ে বসছে বা চেয়ে নিচ্ছে, চাইতে পারে, এই ধরনের কথা যেহেতু এই ধরনের মহাসমাবেশ থেকে এসছে, এটাকে ভারতকে আসলে এক প্রকার জানান দিয়ে দেওয়া যে তোমরা আমাদের রংপুর বা আমাদের কোনো অংশকে তোমরা তোমাদের করে ফেলবা, সেটা ভাবার আগে ভেবে নিও যে তোমাদের অংশটাই বরং হাতছাড়া হয়ে যেতে পারে। এবং আমরা দেখলাম ভারত যখন বাংলাদেশকে হুমকি দেয় তখন মানে চীন অরুণাচলে ঢুকে পড়ে। এবং বাংলাদেশে এখন যেই আন্তর্জাতিক শক্তিশালী রাষ্ট্রগুলো বাংলাদেশে যেভাবে অবস্থান করছে, তাদের যে কূটনৈতিক অবস্থান, সেই কূটনৈতিক অবস্থান থেকে বলা যায় যে ভারত এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে। বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে ভারত তাদের এই 50 বছরের সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে। কারণ ইতিমধ্যেই তিস্তা ব্যারেজ নিয়ে সরকার ঘোষণা দিয়েছে, তিস্তা ব্যারেজ হওয়ার ক্ষেত্রে সরকার যদি বেইমানি না করে, ভারতের চাপে শেষ মুহূর্তে গিয়ে বেইমানি না করে, কারণ সরকারের তো আসলে ভারতের চাপ প্রয়োগের অনেকগুলো জায়গা আছে, সেই ধরনের কোনো ট্র্যাপে না ফেলে, তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ভারত বাংলাদেশকে নিয়ে আর খেলতে পারবে না। তারপরে চীন বাংলাদেশের যেভাবে বাংলাদেশের অর্থনীতিতে, বাণিজ্য নীতিতে এবং সমর নীতিতে বিভিন্ন জায়গায়, ব্যারেজ প্রকল্পে, পদ্মা সেতু প্রকল্পে, যেভাবে বাংলাদেশের অর্থনৈতিক বিভিন্ন প্রকল্পে এগিয়ে আসছে, মার্কেট তৈরি করছে, তাতে এখন আর চাইলেও ভারত বাংলাদেশকে ডিঙাতে পারছে না। এবং এই যে ভয় ভীতি তাদের মধ্যে শুরু হয়েছে, এটা একটা ভালো দিক। বাংলাদেশ তার নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করার সুযোগ পাচ্ছে। একই সাথে আমরা দেখলাম সরকারি দল যদি বেইমানি করে, আজকে তাদের যে অবস্থান আছে সেটা নিয়ে এক ধরনের সুখকর অনুভূতি আছে, কিন্তু ভবিষ্যতে যদি সরকার বেইমানি করে তাহলে তার জন্য এই মহাসমাবেশগুলো থেকে রাজনৈতিক দলগুলো 11 দল একটা বার্তা দিচ্ছে, সেটি হচ্ছে যে জনগণ আমাদের সঙ্গে আছে, যদি আপনারা বেইমানি করেন তাহলে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। জামাত আমির এটাকে বলেছেন, এক চুল ছাড় দেওয়া হবে না। কিছু ক্ষেত্রে এক চুল ছাড় দেওয়া হবে না। 1 নাম্বার, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এটা বাস্তবায়ন করতেই হবে। জামাত আমির বলছেন এক চুল এখান থেকে নড়চড় করা যাবে না। দ্বিতীয়ত তিনি স্পেসিফিক বলেছেন যে অধ্যাদেশগুলো ইন্টারিম সরকার জনকল্যাণের জন্য জারি করেছিলেন তার থেকে এক চুল সরে আসবে না এই সরকার বা বিরোধী দল। অর্থাৎ যদি সরকার চেষ্টা করে, যেমন আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে বেশ কিছু অধ্যাদেশ সরকার বাতিল করেছে, এই অধ্যাদেশগুলো পুনরায় আবার আনতে হবে। আমরা ইতোমধ্যেই আমরা দেখলাম যে সরকারের আইন আদালত বিভাগ, বিচার বিভাগ একটা ভালো রায় দিয়েছে, সেটি হচ্ছে যে গণভোটকে তারা ইনক্লুড করেছে, বৈধতা দিয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকারকেও তারা তাদের মানে তাদের রায়তে বলে দিয়েছে, দুটোকে তারা বৈধ বলে স্বীকৃতি দিয়েছে। তো এই যে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণভোট বৈধতা পেল, তত্ত্বাবধায়ক বৈধতা পেল, এটা সরকারের কিন্তু একটি ভালো দিক। যদি বিরোধী দল চাপের মুখে রাখতে পারে এবং সরকার যদি তার নিজের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চায় বা অক্ষুণ্ণ আছে, বা সে যদি মনে করে বিরোধী দল তার পাশে আছে, জনগণ তার পাশে আছে, তারপর তার সেনাবাহিনী, তার বাহিনীর লোকগুলো তাদের পাশে আছে, বিদেশে আন্তর্জাতিক বিশ্ব তার পাশে আছে, এটা মনে করে যদি সে ভারতের বিরুদ্ধে, ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই নিজের দেশে সার্বভৌমত্ব রক্ষার সিদ্ধান্তগুলো নিতে পারে, তাহলে অচিরেই আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে আশা করছি। এই জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া সম্ভব। এবং এই অধ্যাদেশ যেগুলো তারা বাতিল করেছে, সেই অধ্যাদেশগুলোকে পুনরায় প্রবর্তনের জন্য যেভাবে চাপ সৃষ্টি হচ্ছে, আমার ধারণা সরকার শেষ পর্যন্ত এগুলো মানতে বাধ্য হবেন। আমরা দেখতেছি যে ধীরে ধীরে এই সরকারের বিরোধী দলের প্রভাব বাড়ছে এবং ধীরে ধীরে ভারতের প্রভাব কমছে।
আমরা চাইব বাংলাদেশের রাষ্ট্রের উপর থেকে ভারতের প্রভাব সম্পূর্ণ দূর হয়ে যাক, বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌমভাবে পারফর্ম করুক এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ইভেন ভারতের সঙ্গেও নিজেদের সম্পূর্ণ স্বার্থ রক্ষা করে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ ফাংশন করুক। বাংলাদেশের জনগণ নিজের সার্বভৌমত্ব ফিরে পাক, বাংলাদেশ রাষ্ট্র তার সার্বভৌমত্ব ফিরে পাক, বাংলাদেশের সরকার ভারতের দাবিদারির বদলে নিজেদের সার্বভৌমত্ব নিয়ে দেশ শাসন করার সুযোগ পাক। সবাইকে ধন্যবাদ।